দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে। দেশে ৩ মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। নির্বাচনকে কেন্দ্র করে সামনে আরো বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। ২ সপ্তাহ ধরে বাড়তি ডিমের দাম, ডজন প্রতি দর উঠেছে ১৫০ টাকা। সরবরাহ ঘাটতি আর মাছ মাংসের উচ্চ মূল্যের প্রভাব বলছেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দরের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশিতে সার বিক্রি হচ্ছে দিনাজপুরের বিরামপুরে। সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন কৃষকরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ আরো বেড়েছে। ৩ মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সেই অনুযায়ী মজুরি বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় এর অন্যতম প্রধান কারণ। সেই সাথে আছে ব্যাংকের ওপর মানুষের অনাস্থাও। নির্বাচনকে কেন্দ্র করে সামনে আরো নগদ টাকার প্রবাহ বাড়বে বলে আশঙ্কা তাদের। চলতি বছরের মার্চের পর থেকেই প্রতি মাসেই দেশে বাড়ছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে দেশের ব্যাংক খাতের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২,৯৬,০০০ কোটি টাকা। আগের মাসেও যা ছিল ২,৯৩,০০০ কোটি টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৩,০০০ কোটি টাকা। আর এপ্রিলের সাথে জুনের তুলনা করলে ৩ মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। ইনফ্লেশনারি প্রেশার, তারপরে আপনার রিয়েল ওয়েজ রেট ইজ লোয়ার দেন ইনফ্লেশন রেট, তারপর ইকোনমি অ্যাক্টিভিটি স্লোডাউন হয়ে গেছে, স্থায়ী চাকরি মানে আপনি ইউ নট বিং এবল টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট। বেশ কিছু ব্যাংকে তো ডিপোজিট টাকা ফেরত দিতে পারছে না। মানুষের একটা এই ব্যাপার আছে, আমি এখন টাকাটা ব্যাংকে রাখবো কি না। ওখানে ব্যাংকে আসলে কিন্তু কেওয়াইসি প্রসেস ফলো করতে হবে, সোর্স জানাতে হবে, সেটা তো অনেক সময় পারবেন না। সেই সব কারণে আসলে দেখা যায় যে আপনার আমাদের লোকালি যে মানে কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে। যদিও গেল বছর বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার ২ মাস পর থেকেই কমতে থাকে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ২০২৪-এর আগস্টে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল ২,৯৯,০০০ কোটি টাকা। সেপ্টেম্বরে যা কমে দাঁড়ায় ২,৮৩,০০০ কোটিতে। অক্টোবরে নেমে আসে ২,৭৭,০০০ কোটি টাকায়। আর ডিসেম্বরে তা আরও কমে দাঁড়ায় ২,৭৪,০০০ কোটিতে। চলতি বছরের জানুয়ারিতে এ পরিমাণ ছিল ২,৭৪,০০০ কোটি টাকা, এপ্রিলে ২,৭৭,০০০ কোটি, আর জুনে তা পৌঁছেছে ২,৯৬,০০০ কোটিতে। আমাদের ইকোনমি কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে কারাপশনকে বাড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে সরকার বিভিন্ন ধরনের যারা ব্যাংকে রাখলে যে আয়ের ব্যাপারটা ছিল সেই আয়ের কিন্তু আপনার থেকে বঞ্চিত হচ্ছে। চতুর্থ যেটা হচ্ছে কিন্তু এটাকে আপনাকে আরও বেশি করাপ্ট হতে আরও বেশি ইনডিউস করছে। যে এই টাকাটা যদি আমার ব্যাংকিং সেক্টর আসতো, আমার কিন্তু লিকুইডিটি বাড়তে পারতো, তাতে করে কী হতো, আমার হয়তো ডিপোজিট এটা কমে আসতে পারতো, আমার লেন্ডিং রেটটা কিন্তু কমে আসতে পারতো। ক্যাশ টাকা যত বেশি ব্যবহৃত হবে, তাই না, যত বেশি হাত বদলাবে, তাই না, আমরা বলি ভ্যালোসিটি অফ মানি, তাই না, ভ্যালোসিটি অফ মানিটা যত বেশি বাড়বে, এটা প্রাইস লেভেলের উপরে চাপও পড়বে তখন কম, মানে চাপও পড়বে বেশি। বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতে যেহেতু নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তাই সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। নির্বাচন আগে তো মানি সাপ্লাই মানে আপনার কি বলে ফ্লোটা একটু বাড়েই, মানে লেনদেনটা তো বাড়েই, তো মানির লেনদেন বাড়লে সুতরাং সেগুলো তো ডেফিনেটলি আপনার প্রাইসের উপর একটু চাপ পড়বেই। কারণ এখানে তো ভোট কেনা বেচা হবে, অনেক ধরনের ট্রানজেকশন হবে, নমিনেশন পাওয়ার জন্য, নমিনেশন বা বসে যাওয়ার জন্য, এগুলো হয়। এগুলো শুধু বাংলাদেশে না, অনেকখানি হয়। তো এই জিনিসটা আরও বাড়বে। দেশের অর্থনীতিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকাও মানুষের হাতে নগদ অর্থ বেড়ে যাওয়ার একটি কারণ। তাই অপ্রদর্শিত অর্থকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায় সে বিষয়টিকেও বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বাজারে বেড়েছে ডিমের দাম। ২ সপ্তাহ ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে, যা আগে ছিল সর্বোচ্চ ১২০ থেকে ১২৫ টাকা। মাছ, মাংস ও সবজির উচ্চ মূল্যের কারণে ডিমের চাহিদা বেড়েছে বাজারে। সে অনুযায়ী সরবরাহ না থাকায় দামের এমন ঊর্ধ্বগতি বলছেন ব্যবসায়ী আর খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। দেশের বাজারে ২ সপ্তাহ ধরে একটু একটু করে বাড়ছে ডিমের দাম। ডজন উঠে গেছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। ১৫ দিন আগেও যা বিক্রি হয়েছে ১২০ থেকে ১২৫ টাকা দরে। বিক্রেতারা বলছেন, গেল কিছুদিন ধরে বাজারে মাছ, মাংস ও সবজির দাম চড়া, ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ডিমের প্রতি বেশি ঝুঁকছেন। এতে বাজারে ডিমের চাহিদা বেড়েছে দামও।
সপ্তাহ 10 দিন ধরে এই দাম। একদিনে একটা জিনিস বাড়াতে পারে না, কিন্তু হট করে এই 10 টাকা 5 টাকা শোতে এমন করে সেরা জিনিসটা বাড়ছে। সবজির দাম বাড়ছে, এদিক দিয়ে সবজির দাম বাড়ার ক্ষেত্রে ডিমের উপর প্রভাব পড়ছে। মধ্যবিত্তরা, নিম্ন শ্রেণীর লোকগুলা ডিমের উপরে সবাই আকর্ষণ, ডিম খাবে, এর কারণে ডিমের বাজার বাড়তে আর কি। উৎপাদন থেকে খুচরা কোন পর্যায়ে কি দামে ডিম বিক্রি হবে তার যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার গেল বছর। তখন উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের যৌক্তিক মূল্য ধরা হয়েছিল 10 টাকা 58 পয়সা। পাইকারি বিক্রেতারা তা 11 টাকা 1 পয়সায় বিক্রি করবে খুচরা ব্যবসায়ীদের কাছে, আর খুচরা ব্যবসায়ীরা 11 টাকা 87 পয়সা বিক্রি করবে ভোক্তাদের কাছে। সেই হিসাবে খুচরা পর্যায়ে 1 ডজন ডিমের দাম হওয়ার কথা 142 টাকা 44 পয়সা, অথচ বাজারে এখন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। যারা ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করে তারা চাইলে দাম বাড়াতে পারে, তারা চাইলে দাম কমাতে পারে। আমাদের ক্ষুদ্র খামারিদের হাতে কোনো প্রকার দাম নির্ধারণ নাই বা দাম নিয়ন্ত্রণ নাই, আর নিয়ন্ত্রণ না থাকার কারণেই বাজারটা সরকারি দামটা বাস্তবায়ন হচ্ছে না। যদি এটা নিয়ন্ত্রণ থাকতো যে আমার ডিম আমি দাম নির্ধারণ করব, পাইকার আড়তদার আমার কাছে কিনে নিবে, এবং সরকার যদি এটা সহযোগিতা করতো এই দামকে বাস্তবায়ন করার জন্য, তাহলে বাজারে আর এই অস্থিরতাটা আসতো না। সংশ্লিষ্টরা বলছেন, গেল 6-7 মাস খামারিরা 7 থেকে 8 টাকা দরে প্রতি পিস ডিম বিক্রি করেছেন। ফলে উৎপাদন খরচের তুলনায় 2 থেকে 2.5 টাকা লোকসান গুনতে হয়েছে তাদের। এতে অনেক খামার বন্ধ হয়ে গেছে। আর এখন চাহিদা বাড়লেও ডিমের সরবরাহ বাড়ছে না, যার প্রভাব পড়েছে দামে। 3 থেকে 4 টাকা কমে গত 7 মাস আমার খামারিরা ডিম বিক্রি করছে। এখন সে লস গুনতে না পেরে মুরগি বিক্রি করে দিছে। বাজারে আমাদের ডিমের একটা সংকট আছে, এবং বাজারেও একটা চাহিদা একটু বাড়ছে, তো যার কারণে ডিমের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখন ডিমটা যদি এমনই শর্টেজ তৈরি হয়, মানুষ তো ডিম 15 টাকায় কিনবে। এখন আমি না বেচলাম, আরেকজন তো বেচবে, তাতে বাজারের সাথে এটা আসলে চাহিদার সাথে সম্পর্কিত। এখানে চাহিদা বাড়লে একটু দাম বাড়বে, চাহিদা কমলে দাম পড়ে যাবে, এটা খুব স্বাভাবিক। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশের দৈনিক ডিমের চাহিদা 4.5 কোটি থেকে 5 কোটি পিস। দেশে ডিম উৎপাদিত হয় প্রায় 5 কোটি পিসের মতো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দিনাজপুরের বিরামপুরে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না কৃষকরা, কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করে সারের দাম 300 থেকে 500 টাকা বাড়তি নিচ্ছে, অভিযোগ কৃষকদের। হিলি রিপোর্টার হালিমার রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের শস্য ভাণ্ডার দিনাজপুর। বছরে ধান উৎপাদন হয় প্রায় 15 লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু বিরামপুর উপজেলাতেই উৎপাদন হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। অথচ সেখানে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষকরা। 50 কেজির প্রতি বস্তা ফসফেট বা টিএসপি সারের নির্ধারিত দাম 1350 টাকা, আর পটাশ 1000 টাকা। কিন্তু এ দামে সার পাচ্ছেন না কৃষকরা। ফসফেট বা টিএসপি কিনতে গুনতে হচ্ছে 1800 থেকে 2100 টাকা, আর পটাশ 1300 টাকা। উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সার কম দামে পাচ্ছি না পাওয়াতে আপনার মনে করেন যে ওই ফসফেট কিনতে হচ্ছে 1300 টাকার ফসফেট 2100 টাকা কিনতে হচ্ছে। ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নাই। আর কোনো কথা সাউন্ড চলবে না, আপনারা চলে যান। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামের কথা বললেই সার সংকটের অজুহাত দেন ডিলাররা। কিন্তু বাড়তি টাকা দিলেই মিলছে চাহিদা মতো সার। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে সারের দাম, অভিযোগ কৃষকদের। এখন যত দোকান আছে আমাদের দেশে সবাই ওই একই দাম চায়, তাহলে কি করবো, কাকে বলবো যে দোষ কার? যারা ডিলার তারা নিচ্ছে 1950 টাকা, তাহলে খুচরা যারা রিটেলার আছে তারা নিয়ে আছে কয় টাকা বিক্রি করবে? হয়তো বা 2050। এক বস্তা ফসফেট আপনার ড্যাবের দাম আপনার 1050 টাকা, তারা নিচ্ছে হলো 1550 টাকা। এদিকে বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। অনেক কৃষক আছে বাকি নেই, ওই জন্য এখানে আর এদিকে আসে না, তাই ওখান থেকেই নেয়, ওরা বেশি মানে লাভটা বেশি করে নেয়, এই জন্য একটু রেটটা কৃষকের বেশি করে দেয় ওখানে। আমাদের এই পয়েন্ট থেকে সরকারি রেটে বিক্রি। ডিলার অথবা ব্যবসায়ী কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলছে স্থানীয় কৃষি বিভাগ। যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে ডিলার বেশি দাম চাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে। আমরা কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সার সিন্ডিকেটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে নির্ধারিত দামে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।
দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আরও ১৭৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৭৯ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানির খবরে দাম কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের। গত ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। ৩ দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৭৮ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে। এদিকে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজের আমদানিতে আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন, সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। শুল্ক নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দিনাজপুরের ঘিলি স্থলবন্দরে ৭ দিন ধরে আটকে থাকা আমদানিকৃত চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। চাল আমদানি শুল্ক ৬৩.৫% থেকে কমিয়ে মাত্র ২% নির্ধারণ করা হলে চাল খালাস শুরু করে আমদানিকারকরা। মঙ্গলবার দুপুর থেকে সিএনএফ এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে কাস্টমস কর্তৃপক্ষ আমদানি চাল পরীক্ষণ শুল্কায়ন করে ছাড় দেওয়া শুরু করেন। প্রায় ৪ মাস বন্ধের পর আমদানি অনুমতি দেওয়ায় গত মঙ্গলবার থেকে স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতার কারণে বন্দরে ৮৮টি ট্রাকে ৩,৮৫৯ টন চাল আটকা ছিল। ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বার সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সোমবার বিকেলে যশোর সদর উপজেলা হামিদপুর বাজার থেকে স্বর্ণের বার সহ ওই ২ যুবককে আটক করা হয়। ৫টি বারের ওজন ৮৩৫ গ্রাম। স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১,২২,২২,০০০ টাকা। তারা ঢাকার চোরা কারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে ভারতে পাচারের চেষ্টা করছিল। স্বর্ণের বার ট্রেজারিতে এবং আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪১০-এ। হাতবদল হয়েছে ১,০৩৭ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৬৪টির, আর অপরিবর্তিত আছে ৭২টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে গিয়ে ৫,৪১০-এর এসে অবস্থান করছে। ৮০ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে। এর কিছু সময় পর ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও মার্কেট সেটা রিকভারি করার চেষ্টা করে, কিন্তু দিনের একদম শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ৯ পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১৬৪টি, কমেছে ১৬৪টি এবং অপরিবর্তিত ছিল ৭২টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ১,০৩৭ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৬৮৯ কোটি টাকা এবং চলতি সপ্তাহে ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ৯৩৮ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্স ফার্মার। আজকে এদের প্রায় ৪৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং দ্বিতীয়তে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০% শুল্ক ভারতের ৭০% রপ্তানি পণ্যে প্রভাব ফেলবে, যার আর্থিক মূল্য প্রায় $৬১ বিলিয়ন। সম্প্রতি ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বলা হয়, উচ্চ শুল্কের প্রভাবে সবচেয়ে সংকটে পড়বে টেক্সটাইল, পোশাক, জুয়েলারি, গাড়ির যন্ত্রাংশ এবং কৃষি পণ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $46 বিলিয়ন, যা কমাতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভারতের কৃষি ও দুগ্ধ খাতে মার্কিন কোম্পানির অবাধ প্রবেশাধিকার দাবি করেন। এতে সায় দেয়নি মোদী সরকার। ফলে ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর কিছুদিন পর ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে এমন অভিযোগ তুলে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এতে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদ। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আরোপিত 50% শুল্ক মার্কিন বাজারে ভারতের প্রায় 70% রপ্তানি পণ্যকে প্রভাবিত করবে, যার আর্থিক মূল্য প্রায় $60.85 বিলিয়ন, যা ভারতের জিডিপির 1.56% এবং মোট রপ্তানির
7.38%। এই শুল্কের প্রভাব মূলত ভারতের শ্রমঘন ও উচ্চ মূল্যের খাতে পড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টেক্সটাইল ও পোশাক, রত্ন ও গয়না, গাড়ির যন্ত্রাংশ এবং কৃষি পণ্য এর মধ্যে বিশেষ করে চিংড়ি রপ্তানিকে বিপাকে ফেলবে। এই খাতগুলো লক্ষ লক্ষ শ্রমিক ও কৃষকের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের টেক্সটাইল ও পোশাক খাত এখন প্রতিযোগী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় 30% বেশি শুল্কের মুখে পড়বে, যা ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রতিযোগিতামূলক সংকট তৈরি করবে। এছাড়া ভারত রত্ন ও গয়না রপ্তানি করে $11.9 বিলিয়ন আয় করে। এখন উচ্চ শুল্কের কারণে তুরস্ক, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিযোগীদের সাথে পেরে উঠবে না। ভারতের রপ্তানির 3% জুড়ে থাকা গাড়ির যন্ত্রাংশও ঝুঁকির মুখে রয়েছে। ট্রাম্পের শুল্ক টার্গেটের আরেক শিকার ভারতীয় কৃষি পণ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চিংড়ি রপ্তানি। উচ্চ শুল্ক দিয়ে ভারতীয় চিংড়ি রপ্তানি প্রতিযোগী দেশ ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের তুলনায় অনেকাংশে কমে যাবে। এর সঙ্গে রয়েছে আগের এন্টি ডাম্পিং ও কাউন্টার ভেইলিং শুল্ক। যদিও ভারত সরকার জানিয়েছে জাতীয় স্বার্থ অর্থনৈতিক নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।